জয় গুরুদেব। আজ 5ই এপ্রিল। রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন, মুচি, মহলদার তথা রবিদাসিয়া সমাজের সর্বশ্রেষ্ঠ সন্ত মহাপুরুষদের আশীর্বাদ এবং তাদের জীবন বিচারধারাকে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আজকে 5ই এপ্রিলের আমাদের সমাজের, চামার মুচি সমাজের অন্যতম সবচেয়ে মহান ব্যক্তিত্ব বাবু জগজীবন রামের জন্মজয়ন্তী। আজকের এই পুণ্যতিথিতে বাবু জগজীবন রাম তিনি 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন বিহারের আরা জেলার চান্দুয়া নামক একটি ছোট্ট গ্রামে। বাবু জগজীবন রামের পিতা শোভিরাম তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের একজন সেনা কর্মী ছিলেন। ফলে বাবু জগজীবন রামের পরিবার প্রাথমিকভাবে আমরা মনে করতে পারি যথেষ্ট সচ্ছল অবস্থায় ছিল। বাবু জগজীবন রামের মাতা বাসন্তী দেবী তিনি তার 5 সন্তানকে নিয়ে সপরিবারে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছিলেন। বাবু জগজীবন রামের পিতা সরকারি চাকুরি করার পরে তিনি তার নিজের গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন এবং তিনি তৎকালীন সময়ে আমাদের রবিদাস সমাজের মধ্যে গুরু রবিদাসজির বিচারধারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই লক্ষ্য সেই উদ্দেশ্যে সমাজকে একটা স্বাধীন স্বতন্ত্র ধর্মীয় সমাজ সংস্কৃতি আইডেন্টিটি প্রদানের উদ্দেশ্যে তিনি কাজ করতেন। তেমনি স্বামী শিবনারায়ণজি শিবনারায়ণী পন্থের একজন মহন্ত ছিলেন। বাবু জগজীবন রামের প্রাথমিক শিক্ষা তার নিজের এলাকাতে, নিজের গ্রামেই শুরু হয়েছিল। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মতোই ছোট থেকেই তিনি সেই সমস্ত এলাকায় জাতপাত অস্পৃশ্যতার শিকার হয়েছিলেন। বাবু জগজীবন রাম প্রথম থেকেই প্রতিবাদী এবং প্রখর বুদ্ধিমান মেধাবী স্বভাবের ছেলে হওয়ায় তিনি ছোট থেকেই এই ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, অস্পৃশ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। পরিবার মহা সুখ স্বাচ্ছন্দ্যে চলতে চলতে বাবু জগজীবন রামের পিতাজির হঠাৎ মৃত্যু হয়। তিনি ইহলোক ত্যাগ করেন। ফলে পরিবারে অপ্রত্যাশিত এক আঘাত এসে পড়ে। পরিবার হঠাৎ খুব কষ্টদায়ক সমস্যার মধ্যে পতিত হয়। এই অবস্থায় বাবু জগজীবন রামের শিক্ষা, সমাজ সচেতনতা বৃদ্ধি যখন ধীরে ধীরে পাচ্ছে, তিনি যখন বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন, সেখানে তার সঙ্গে যখনই ছুঁয়াছুত ভেদভাব করা হচ্ছে বা তার সমগোত্রীয় সমাজের অন্যান্য ছেলে মেয়েদের প্রতি যেভাবে অস্পৃশ্যতার শিকার করা হচ্ছিল, তার প্রতিবাদ করাতে তিনি বিভিন্ন সময় সেখানেও তার প্রতি অত্যাচার হয়। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের গল্প আমরা সবাই জানি, সবাই শুনেছি তার কাহিনী। কিন্তু বাবু জগজীবন রাম একজন চামার জাতি, একজন মুচি জাতির সন্তান হয়েও তার সম্পর্কে আমাদের কাছে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা মানুষের কাছে বেশিরভাগ নেই। বাবু জগজীবন রাম এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর চামার জাতির দুই
প্রধান পথ মার্গের প্রদর্শন করে গিয়েছিলেন। সমাজকে তারা দুটো নতুন দিশায় অগ্রসরের মাধ্যমে সর্বোচ্চ শিখরে তারা পৌঁছেছিলেন এবং সমাজকে সেই হিসাবেই তারা পথ নির্দেশ দিয়ে গেছিলেন। দুজনেই সমাজের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সঠিক মার্গ প্রদর্শন করে গেছেন। একটাকে যদি আমরা গঙ্গা মনে করি আর একটাকে আমরা যমুনা মনে করব। অর্থাৎ আমাদের রবিদাসিয়া সমাজের, চামার মুচি সমাজের অন্যান্য সকল মহাপুরুষদের মধ্যে বাবু জগজীবন রাম এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর দুজন দুটি সঠিক মার্গ আমাদের সামনে উপস্থাপন করে এবং সেই পথে তারা নিজেরা নিজের জীবনকে পরিচালিত করে সমাজকে দুটো সঠিক দিশা নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। বাবু জগজীবন রামের জীবনে অনেক ঘটনা, অনেক কাহিনী আমাদের সামনে আসে। বাবুজি যখন বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে গিয়ে বাবু জগজীবন রাম দেখছে একই বিদ্যালয়ে 3টি জলের পাত্র রাখা আছে। একটি পাত্রে উচ্চ বর্ণের ছেলেমেয়েরা পান করবে, একটি পাত্রে নিম্ন বর্ণের মনে করে থাকা প্রচলিত অস্পৃশ্য সমাজের ছেলেমেয়েরা জল পান করবে এবং আরেকটি পাত্র থাকে। বাবু জগজীবন রাম যখনই সেই অস্পৃশ্যদের জন্য আলাদা পাত্র রাখা হয়েছে, মুসলিমদের জন্য আলাদা পাত্র রাখা হয়েছে, হিন্দু উচ্চবর্ণের জন্য আলাদা পাত্র রাখা হয়েছে, বাবু জগজীবন রাম যখনই দেখেছে তখনই সেই অস্পৃশ্যদের জন্য রেখে দেওয়া পাত্রের জলটি সেই পাত্রকে ঢিল মেরে, লাথি মেরে ভেঙে দিয়েছে। যতবার সেই পাত্রে জল ভরে রাখা হয়েছে সেই কলসিতে, ততবার বাবু জগজীবন রাম সেই কলসি ভেঙে দিয়েছে। তিনি প্রতিবাদী প্রকৃতির মানুষ শৈশব থেকে ছিলেন। বাবু জগজীবন রামের জীবন কাহিনী যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি তাহলে আমরা অবাক হতে বাধ্য। আজকের এই 5ই এপ্রিল বাবু জগজীবন রামের জন্ম জয়ন্তীতে আমরা সমস্ত বাংলাভাষী, সমস্ত পৃথিবীতে রবিদাস, রুইদাস, ঋষিদাস তথা সমাজ সচেতন যত মানুষ আছে, সবার উচিত আজকের দিনে দাবি তোলা বাবু জগজীবন রামের জন্মজয়ন্তী উপলক্ষে আজকের দিনেই যাতে বাবুজির নামে একটি ভারত সরকারের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দেওয়া হয়। বাবু জগজীবন রামের জীবন কাহিনীর অন্যান্য ঘটনাগুলির মধ্যে থেকে যদি আমরা দেখি, বাবুজি একদিন প্রখর মেধাবী হওয়ার পরে নিজের বিদ্যালয়ে সেখান থেকে তিনি সর্বোচ্চ নাম্বার নিয়ে পাস আউট করার সময় তিনি দেখছেন সেই সময় বিড়লা স্কলারশিপ পেয়েছিলেন তিনি, এবং তার এই মেধাবী, তার এই প্রখর বুদ্ধিমান, তার এই প্রখর বক্তৃতা শুনে তৎকালীন সময়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য বাবু জগজীবন রামকে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আহ্বান করেন এবং তিনি সেখানে নিয়ে গিয়ে বাবুজিকে হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান, অ্যাডমিশন করিয়ে দেন। কিছুদিন বাবু জগজীবন রাম সেখানে অধ্যয়ন করার পরে তিনি সেখানে দেখলেন তার সঙ্গে প্রখরভাবে জাতিবাদী করা হচ্ছে, তার রুমে থাকার সমস্যা করা হচ্ছে, তার পাঠার অন্যান্য জায়গায় সমস্যা করা হচ্ছে। ফলে তিনি অতিষ্ঠ হয়ে বারবার সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করার পরেও এবং অন্যান্য সমস্যাগুলো সমাধান না হওয়াতে তিনি সেখান থেকে ছেড়ে চলে আসলেন কলকাতাতে। বাবু জগজীবন রাম 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করলেন। আমাদের বাঙালি হিসেবে আমাদের একটা গর্ব, অহংকার যে ভারতবর্ষের আমাদের চামার জাতির অন্যতম প্রধান মহাপুরুষ বাবু জগজীবন রাম আমাদের বাংলা থেকে, পশ্চিম বাংলার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস আউট করেছে, তার শিক্ষা জীবন তিনি এখান থেকে সমাপ্ত করেছিলেন। বাবু জগজীবন রাম তিনি 1928 সালে শিক্ষা শেষ করার সঙ্গে সঙ্গেই 1928 সালে কলকাতায় একটা মহা র্যালি করেছিলেন। ভাবুন, দেশ তখন স্বাধীন হয়নি, সেই সময় মহা র্যালি, 50,000 মানুষকে একত্রিত করে মজদুর সভা, মজদুর র্যালি তিনি কলকাতার বুকে করেছিলেন, সমস্ত আমাদের সমাজের মানুষদেরকে একত্রিত করে। ব্রিটিশ পিরিয়ড 1928 সাল। তার এই মহা সমাগম দেখে
কলকাতায় বহু মানুষের একত্রিত ভাব দেখে ভারতবর্ষের অন্যতম প্রধান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু বাবু জগজীবনের কাছে ছুটে গেলেন। এত মানুষের সমাগম কলকাতার বুকে কোথা থেকে কিভাবে করলো? তার প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আলাদা ধরনের শ্রদ্ধা তৈরি হয়ে গেল। তিনি বাবুজির সংস্পর্শে থাকলেন, বাবুজি তার সংস্পর্শে থাকলেন। তারা উভয় মিলিতভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগদান করলেন। বাবুজি বুঝলেন শুধু মজদুরদের নিয়ে কাজ হবে না, সমস্ত সমাজকে একত্রিত করতে হবে, সমস্ত বঞ্চিত, অস্পৃশ্য, নিপীড়িত মানুষদেরকে একত্রিত করে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। তিনি 1934 সালে কলকাতায় থাকাকালীন রবিদাস মহাসভার প্রতিষ্ঠা করলেন। ভারতবর্ষের যেখানে যত রবিদাস চামার মুচি কমিউনিটির মানুষ আছে তাদেরকে চেতনায় জাগরণে নিয়ে আসার জন্য তিনি রবিদাস মহাসভার প্রতিষ্ঠা করলেন এবং মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করলেন। কিন্তু বাবুজি বুঝলেন শুধুমাত্র রবিদাস মহাসভা দিয়ে কাজ হবে না, কারণ ভারতবর্ষ বহু মানুষের, বহু ভাষাভাষী, বহু জাতিবাদী, বহু জাতির জনগোষ্ঠীর মানুষের সমাহার। এখানে সমস্ত মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসতে হবে, এক ছাতায় এনে একত্রিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের জাগরণ সৃষ্টি করে তবে তার অধিকার আদায় করতে হবে। তিনি 1935 সালে পুনরায় প্রতিষ্ঠা করলেন অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস লীগ, অর্থাৎ যত মানুষ আছে বঞ্চিত নিপীড়িত মানুষ, সমস্ত মানুষকে নিয়ে তিনি ডিপ্রেস ক্লাসেস লীগ বানালেন। তৎকালীন ভারতবর্ষে একমাত্র ন্যাশনাল প্রকৃতির সংগঠন ন্যাশনাল কংগ্রেস এবং বাবু জগজীবন রামের প্রতিষ্ঠিত ডিপ্রেস ক্লাসেস লীগ ছিল। এত বড় সংগঠন ভারতবর্ষে তৎকালীন সময়ে আর ছিল না, যেটা সারা ভারতবর্ষে প্রত্যেকটা প্রভিন্সে তাদের অস্তিত্ব থাকবে। বাবু জগজীবন রাম সেটা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন। 1936 সালে তিনি বিহার থেকে প্রথম ভারত শাসন আইনের পরে যে ইলেকশন হলো 1936 সালে, তিনি গণপরিষদের জন্য তিনি শুরু করলেন আন্দোলন এবং বিহার থেকে তিনি নির্বাচিত হলেন লোকসভায়। 1936 সালে বাবু জগজীবন রামের সেই জয়ের ধারা দিয়ে শুরু করলেন। সেই জয়ের ধারা থেকে 1986 সাল পর্যন্ত দীর্ঘ 50 বছর আজীবনকাল যতদিন বাবু জগজীবন রাম বেঁচে ছিলেন ততদিন বাবু জগজীবন রাম এমপি হয়ে বেঁচে ছিলেন। এটা একটা বিশ্ব রেকর্ড। সারা পৃথিবীতে এতদিন দীর্ঘকালীন একভাবে এক নাগারে জয়লাভ করে যাওয়া এমপির সংখ্যা বাবু জগজীবন রাম ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। এটা আমাদের চামার জাতি, মুচি জাতির একটা গর্ব, অহংকার। বাবু জগজীবন রাম প্রমাণ করে দিয়েছেন রাজনীতি কিভাবে করতে হয়। তিনি শিখিয়ে দিয়েছেন মানুষকে কিভাবে রাজনীতির আঙিনায় থেকে তা সমাজের সামগ্রিক উন্নয়নের স্বার্থে মানুষকে একত্রিত করে মানুষের সুযোগ সুবিধাকে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। দীর্ঘ 50 বছর আজীবনকাল সংসদের সদস্য এবং মিনিস্টার। বাবু জগজীবন রামের মতো দীর্ঘকালীন কেউ, কোনো সাংসদ এতদিন পর্যন্ত এক টানা কোনো দেশের মিনিস্টার ছিলেন না, এখনো নেই, এখনো হয়নি। বাবু জগজীবন রাম 1940 সালে যখন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলন বিরাট পরিমাণে শুরু হয়ে গেছিল, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে গেছিল, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যখন বিরাট পরিমাণে আকার ধারণ করছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলেন। দুইবার বাবু জগজীবন রাম জেলে গিয়েছেন। বাবু জগজীবন রাম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার অবদান রেখেছেন জেলে থেকে। তিনি মানুষের মনের মধ্যে যে ধরনের অস্পৃশ্যতা কাজ করছে সেটাকে মানুষের মন থেকে নিংড়ে বার করে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তার প্রশাসনিক দক্ষতা, তার বিচক্ষণতাকে মানুষ আজ পর্যন্ত স্যালুট জানায়। 1946 সালে যখন প্রথম অন্তর্বর্তী সরকার গঠন করা হলো ব্রিটিশ পিরিয়ডে, 1947 যখন স্বাধীন হবে ভারতবর্ষ, তার আগে
46 সালে যখন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হলো, সেই ইন্টারিম গভর্নমেন্টে বাবু জগজীবন রাম জওহরলাল নেহরুর সঙ্গে মন্ত্রিসভায় যোগদান করেছিলেন এবং সেই মন্ত্রিসভায় থাকাকালীন তিনি লেবার মিনিস্টারের পদ অলংকৃত করেছেন। শুধু লেবার মিনিস্টারের পদ অলংকৃত করে ভারতবর্ষে বসে থাকেননি, তিনি সারা পৃথিবী চষে বেরিয়েছেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে ভারতবর্ষ থেকে বাবু জগজীবন রাম প্রতিনিধিত্ব করেছেন এবং সারা বিশ্বের যত শ্রমজীবী মানুষ আছে তাদের কাছে তার বার্তা পৌঁছে দিয়েছেন। ভারতবর্ষকে একটা উচ্চতম স্থানে প্রতিষ্ঠিত করার বিশ্বের দরবারে তিনি চেষ্টা করে গিয়েছেন এবং তিনি সফলতাও অর্জন করেছেন। 1952 সাল পর্যন্ত তিনি লেবার মিনিস্টার ছিলেন। বাবু জগজীবন রাম শুধু এখানেই সীমিত নন। বাবু জগজীবন রাম যখনই যেখানেই তিনি এই ধরনের মানে ক্ষমতার অলিন্দে যখন ছিলেন, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো অলংকৃত করেছেন। বাবুজি যখন ভারতবর্ষের সংবিধান রচনা হচ্ছে গণপরিষদে, সেই সংবিধান সভার একজন অন্যতম সদস্য ছিলেন। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যখন সংবিধান রচনা করছে, তার প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে সংবিধান সভায় বর্ণনা করা হচ্ছে। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে বাবু জগজীবন রাম শক্তভাবে সেখানে সাপোর্ট করে তাকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছিলেন। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যখনই যে কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছে, বাবু জগজীবন রাম তার পাশে থেকে তাকে আশ্বস্ত করেছে, কারণ বাবু জগজীবন রাম জানে এই সমাজের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমাদের দুজনের মত পথ আলাদা হলেও আমাদের এক লক্ষ্য, এক সমাজের উন্নয়নের স্বার্থে এক হতে হবে। হয়তো রাজনৈতিক পথ তাদের দুজনের আলাদা ছিল, কিন্তু তাদের দুজনার একটাই লক্ষ্য, একটাই কমন উদ্দেশ্য ছিল, যেই সমাজের সামগ্রিক উন্নতি সাধন, সম্মান, শ্রদ্ধা, প্রতিষ্ঠা। বাবা সাহেবের প্রত্যেকটা বিষয়ে বাবু জগজীবন রাম তার 2 হাত তুলে সমর্থন দিয়েছেন এবং যখনই অন্য কোনো সমাজের এমএলএ এমপিরা তা বাবা সাহেবের বিরোধিতা করার চেষ্টা করেছেন, বাবু জগজীবন রাম শক্তভাবে বাবা সাহেবকে সাপোর্ট করে গেছে, যাতে বাবা সাহেবের পথে কেউ বাধা না হয়ে দাঁড়াতে পারে। বাবা সাহেবকে সব থেকে বেশি শক্তি জুগিয়ে গেছে। বাবা সাহেবের একার দ্বারাই সবকিছু সম্ভব ছিল না, বাবু জগজীবন রামের একার দ্বারাই সবকিছু সম্ভব ছিল না, কিন্তু দুজনের সম্মিলিত শক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছিল। দুজনেই আমাদের বরেণ্য, আমাদের শ্রদ্ধেয়, আমাদের পরম পূজ্য। দুজনকেই আমরা তাদের পথ মার্গ অনুসারে সম্মানের আসনে অধিষ্ঠিত করি। বাবু জগজীবন রাম শুধুমাত্র লেবার মিনিস্টার, বাবু জগজীবন রাম এমপ্লয়মেন্ট মিনিস্টার ছিল সেই সময়। বাবু জগজীবন রামের হাত দিয়ে কয়েক লক্ষ মানুষের সরকারি আঙিনায় চাকরির সুযোগ হয়েছিল। বাবু জগজীবন রাম কয়েক লক্ষ পরিবারকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে গিয়েছেন তার সরকারি এতে তাদেরকে প্রবেশ করিয়ে। বাবু জগজীবন রাম যখন রিহ্যাবিলিটেশন, মানুষকে দেশ যখন ভারত পাকিস্তান ভাগাভাগি হয়ে গেল, সেই সমস্ত মানুষকে কোথায় বসবাস করবে, কীভাবে কি তাদের গুছিয়ে চলবে, সমস্ত বিষয়ে দায় দায়িত্ব সেই মন্ত্রিত্ব তিনি সামলে গেছেন। বাবু জগজীবন রাম তার ইন্দিরা গান্ধীর আমলে তিনি অনেক বড় গুরুত্বপূর্ণ পদ তিনি অলংকৃত করেছেন। কংগ্রেস পার্টির যখন 2 বিভাজন হয়ে গেছিল, সেই বিভাজিত পার্টিকে পুনরায় প্রতিষ্ঠিত করার প্রধান কারিগর ছিলেন বাবু জগজীবন রাম। বর্তমানে যে কংগ্রেস পার্টি আপনারা দেখেন, সেই পার্টিকে পুনরায় অধিষ্ঠিত করেছিল বাবু জগজীবন রাম। এই জিনিস আমাদের ভুললে চলবে না। বাবু জগজীবন রাম ফুড এবং এগ্রিকালচার মিনিস্টার ছিলেন। মানে ভারতবর্ষে তখন একবার চাষ হতো শুধুমাত্র বর্ষার সময়। ভারতবর্ষের গ্রিন রেভলিউশন নিয়ে আসতে বাবু জগজীবন রামের অবদান সব থেকে গুরুত্বপূর্ণ। এখন যে 2বার 3বার চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, খাদ্যের মানুষের অভাব নেই, এই যে গ্রিন রেভলিউশন, প্রত্যেকটা মাঠে মাঠে পাড়ায় পাড়ায় জলের ডিপ টিউবওয়েল বসিয়ে সেখানে জলের ব্যবস্থা করা, সেচের ব্যবস্থা করা, সমস্ত কিছু প্ল্যান পরিকল্পনা বাবু জগজীবন রামের হাতে। বাবু জগজীবন রাম নিজে হাতে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করে দেশে সবুজ বিপ্লব ঘটিয়ে মানুষের খাদ্যের অভাবটাকে পূরণ করে গিয়েছিলেন। বাবু জগজীবন রাম ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন।
1971 সালে ভারতবর্ষ যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, তখন বাবু জগজীবন রাম ছিলেন সেই ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী। একজন চামার মুচি জাতি হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব যে পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে যে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশের প্রতিষ্ঠা হলো, সেই প্রতিষ্ঠার অন্যতম মুখ্য কারিগর ছিল বাবু জগজীবন রাম। সেই জন্য বাংলাদেশ সরকার থেকে বাবু জগজীবন রামকে ওয়ার হিরো উপাধিতে ভূষিত করা হয়েছে। বাবু জগজীবন রামের তীক্ষ্ণ মেধা বুদ্ধির মাধ্যমেই সেই যুদ্ধে আমরা অতি সহজে জয়লাভ করতে পেরেছিলাম। এটা আমাদের ভুললে চলবে না। ইন্দিরা গান্ধীর সব থেকে কাছের মানুষ এবং সব থেকে বিশ্বাসভাজন, সব থেকে বুদ্ধিমান, সবথেকে প্রখর মেধাবী, সবথেকে দীর্ঘদিনের ক্যাবিনেটের মিনিস্টারের অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রী একমাত্র ছিলেন বাবু জগজীবন রাম। তিনিই সমগ্র পার্টিটার, সমগ্র দেশটাকে, সরকারকে তিনি পরিচালনা করতেন। অনেক বড় ক্ষমতার অধিকারী ছিলেন বাবু জগজীবন রাম। ভারতবর্ষের সেই যুদ্ধে জয়লাভের মাধ্যমে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের জয়লাভের মাধ্যমে বাবু জগজীবন রাম বাংলাদেশে ছুটে গিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার গভীর বন্ধুত্বপূর্ণ ব্যবহার ছিল, বারবার তারা মিলিত হয়েছে। তিনি বাংলাদেশে গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বাবু জগজীবন রাম বারবার চেষ্টা করেছিলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। বাবু জগজীবন রাম চেয়েছিলেন সমস্ত মানুষকে একত্রিত করে সমাজের সম্মান শ্রীবৃদ্ধি ঘটাতে। বাবু জগজীবন রাম বাংলাদেশের স্বাধীনতার পরে লক্ষ লক্ষ মানুষ যখন বাংলাদেশ থেকে পার হয়ে ভারতবর্ষে এসে আশ্রয়ের স্থানে হিন্দু সমাজের মানুষরা ছুটে চলে এসেছিল, তখন বাবু জগজীবন রাম 1974 সাল পর্যন্ত ছিলেন, বা 74 থেকে 77 সাল পর্যন্ত ছিলেন ভারতবর্ষের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মিনিস্টার। আজকে বহু নমশূদ্র আছে, বহু বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা আছে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল, সেই সমস্ত মানুষকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মিনিস্টার হিসেবে তিনি তাদেরকে বসতি স্থাপনের সম্পূর্ণ ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। ভারত সরকারের পক্ষ থেকে তিনি যে অবদান এই ইমিগ্রেটেড মানুষদের জন্য, এই যে বাস্তুহারা ভূমিহারা মানুষদের জন্য করে গেছেন, সেই অবদান অন্য কোনো মিনিস্টারের আছে কিনা আমার জানা নেই। বাবু জগজীবন রাম এই সমাজের, এই সম্প্রদায়ের মানুষের জন্য ব্যাপক পরিমাণে নিজেকে আত্মনিয়োজিত করে দিয়েছিলেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এমনকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত তাদেরকে সেটেলমেন্টের ব্যবস্থা করে দিয়ে গেছেন। আজকে এই সমাজের বহু মানুষ আছে যারা বাবু জগজীবন রামকে নিয়ে ক্রিটিসাইজ করতে ব্যস্ত। তারা কি জানে বাবু জগজীবন রাম সেই সমস্ত মানুষদের জন্য কি করে গেছে? বাবু জগজীবন রাম এই চামার জাতি, মুচি জাতির মানুষ হয়ে তিনি যে সম্মানের শিখরে অধিষ্ঠিত হয়েছিলেন, সেখান থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। তার পথে, তার মার্গে তাকে আমরা সমাজের পক্ষ থেকে সশ্রদ্ধ নিবেদন করছি আজকের দিনে 5ই এপ্রিল। এবং আমরা আমাদের বাবু জগজীবন রাম আমাদের দেশের প্রধান অন্যতম সম্পদ, মহাপুরুষ, তাকে আজকের দিনে আমাদের সমাজের পক্ষ থেকে, সমগ্র বাংলাবাসীর পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবেদন, তারা যেন বাবু জগজীবন রামকে ভারতরত্ন সম্মানে ভূষিত করে। বাবু জগজীবন রামের মতন একজন নিষ্ঠা নিডর ব্যক্তিত্ব ভারতবর্ষের বুকে খুব কম। বাবু জগজীবন রামকে কিছু মানুষ চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে প্রতিনিয়ত। আমাদের উচিত বাবু জগজীবন রামকে পুনরায় শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করা। কি পরবর্তীকালে বাবু জগজীবন রাম দেশের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা আমাদের প্রত্যেকের কাছে গর্বের বিষয়। জয় গুরুদেব।